হ্যাঁ বন্ধু, মৌলিক অধিকার। তো আজকে আমাদের বিষয় হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে যখন আজকে আমি আলোচনা করব, সেখান থেকে বিস্তারিত ফান্ডামেন্টাল রাইটসের বিভিন্ন চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, তারা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। ওকে, তো ভারতের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে আমাদের প্রত্যেক নাগরিকের জন্য কিছু মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে। প্রত্যেকটা মানুষকে কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে সেই মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। তো আজকে ভারতের সংবিধানে সেই 6টি বিশেষ মৌলিক অধিকারের কথা আমি তোমাদের সামনে বলবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো দেখা যাক, আর দেরি করবো না, শুরু করা যাক। লেটস গো। তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছিলাম, যে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আজ আলোচনা করব। তো ভারতীয় সংবিধানে কি বলছে এখানে দেখো, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বোর্ডেড ফ্রম ইউএসএ কনস্টিটিউশন। মানে এর অর্থ হলো ভারতবর্ষের যতগুলো কনস্টিটিউশনাল আর্টিকেলস আছে অথবা কনস্টিটিউশনাল পোস্ট আছে, সেগুলো সব কিছুই বিদেশের বিভিন্ন সংবিধান থেকে অনুকরণ করা। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারটাও ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপরে আসছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন স্টেটেড ইন আর্টিকেল 12 to 35। এর অর্থটা হলো ফান্ডামেন্টাল রাইট যেখানে আছে সেটা হলো সংবিধানের 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে পুরো ফান্ডামেন্টাল রাইটসটা বর্ণনা করা আছে। ওকে, তারপরে হলো এই ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে, সংবিধানের কোন পার্টে আছে, এটা হবে পার্ট 3। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এরপরে আসছে পার্ট 3 ইজ অলসো কল্ড দি কর্নার স্টোন অফ দি কনস্টিটিউশন। তার মানে পার্ট 3টাকে কর্নার স্টোন অফ দি কনস্টিটিউশন বলেও আখ্যা দেওয়া হয়। আবার পার্ট 3কে কী বলা হয়, আবার পার্ট 3কে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। তো পার্ট 3 এটার আর একটা নাম হলো ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ওকে ফ্রেন্ডস, এরপর আমরা নেক্সট পেজে যাব। তো নেক্সট পেজে দেখো, এবার বলছে দেয়ার আর 6 ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মানে ভারতের সংবিধানে 6টা মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে, যেটা তোমাদের ইন্ট্রোতে বলেছিলাম। তো আজকে সেগুলিই আলোচনা করব। তো ওই 6টা অধিকার সম্বন্ধে তোমাদের এবার আমি জানাচ্ছি। প্রথম অধিকারটা হলো রাইট টু ইকুয়ালিটি। এর অর্থ হলো সাম্যের অধিকার। ওকে, মানে সমানাধিকার। সেকেন্ড হলো রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার। থার্ড হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার। আর 4 নম্বর হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা খুব গুরুত্বপূর্ণ অধিকার। ভারতের প্রিয়াম্বেলেও এটা আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, কারণ ভারত একটা সেকুলার কান্ট্রি, তো তাই। আর 5 নম্বর হলো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ওকে, আর 6 নম্বর এবং সর্বশেষ মৌলিক অধিকার হলো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারটাকে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে। আর এটার আখ্যা দিয়েছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি হলেন সংবিধানের প্রতিষ্ঠাতা। তোমরা সকলেই জানো। তো এই কোশ্চেনটা এখানে খুব আসে, যে কোন মৌলিক অধিকারটিকে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়, তখন তোমরা অবশ্যই এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি, এই উত্তরটা তোমরা সঠিক হবে, এটাই তোমরা দেবে। ওকে, তো এবার আমরা বিস্তারিত নেক্সট পেজে যাব। তো নেক্সট পেজে দেখো রাইট টু ইকুয়ালিটি। ফার্স্ট যেটা তোমরা বলেছিলাম যে রাইট টু ইকুয়ালিটি, সমানাধিকার। তো এটা ব্যাপারটা কি না, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ওকে, মানে আইনের চোখে সকলেই সমান, এইটাই বোঝাতে চাইছে রাইট টু ইকুয়ালিটিতে। এই রাইট টু ইকুয়ালিটিটা আর্টিকেলের কত থেকে কত ধারার মধ্যে আছে সংবিধানে? এটা হবে 14 থেকে 18 ধারার মধ্যে রাইট টু ইকুয়ালিটি আছে। আর বিস্তারিত আমি বলছি না, কারণ পরীক্ষায় যেটুকু আছে সেটুকুই বলছি। সেকেন্ড হলো রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার। এটা কোন আর্টিকেলে আছে? 19 থেকে 22। ওকে, এবার এই 19 থেকে 22-এ এই রাইট টু ফ্রিডমে বিশেষ 6টা অধিকার বর্ণনা করা হয়েছে নাগরিকদের স্বার্থে। সেগুলি কি কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতার অধিকার। দ্বিতীয় হলো কি না, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, সমবেত হওয়ার অধিকার। ওকে, 3 নম্বর হলো ফ্রিডম অফ ফর্ম অ্যাসোসিয়েশন, মানে সভা বা সমিতি বা মিছিল করার অধিকার। 4 নম্বর হলো ফ্রিডম অফ মুভমেন্ট, মানে আন্দোলন করার অধিকার। ওকে, আর 5 নম্বর হলো ফ্রিডম অফ রেসিডেন্স অ্যান্ড সেটেলমেন্ট, মানে ভারতের যে কোনো জায়গায় অবাধ চলাফেরা এবং বসবাস করার অধিকার। আর লাস্ট অধিকার 6 নম্বর কি না, রাইট টু
প্রফেশন, যে কোনো পেশা গ্রহণ করার অধিকার। ওকে, তো তোমরা দেখলে যে আজকে 1 এবং 2টা আমরা আলোচনা করলাম। এবার আমরা নেক্সট পেজে যাব, 3 নম্বর যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, এই কোশ্চেনগুলো কিন্তু আমি শর্টিং করে দিয়েছি, তোমরা কিন্তু এর বাইরে আর কিচ্ছু শর্টিং করতে যেও না, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। ওকে ফ্রেন্ডস, তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। আর বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, তার মধ্যে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন কত নম্বর আর্টিকেলে এই ধরনের কোশ্চেন আছে, কত নম্বর আর্টিকেলে রাইট টু রিলিজিয়নের কথা বলা হয়েছে, হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি কত নম্বর আর্টিকেলে আছে, তো এগুলো আছে। চলো ফ্রেন্ডস, তাহলে আমরা নেক্সট পেজে যাই। রাইট টু ফ্রিডমটা হলো, এরপর নেক্সট পেজে যাই। তো নেক্সট পেজে দেখো, 3 নম্বর হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার। মানে কাউকে তুমি পরিশ্রম করাচ্ছ, তাকে তার সমপরিমাণ বেতন দিচ্ছ না, বা কোনোভাবে তাকে চাইল্ড লেবার করাচ্ছ, কাউকে কোনো হোটেলে কোনো বাচ্চাকে কাজ করাচ্ছ 14 বছরের নিচে, এই ধরনের যে শোষণগুলো, তার বিরুদ্ধে যে অধিকার, সেটা হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা আর্টিকেল কত না 23 এবং 24 ধারা। এরপরে আছে 4 নম্বর, কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা পরীক্ষায় আসে। এটার আর্টিকেল যদি জিজ্ঞেস করে বলবে 25 থেকে 26। মানে ভারত তো একটা সেকুলার কান্ট্রি, প্রিয়াম্বলেই আছে, তো ভারত কোনো বিশেষ ধর্মকে এখানে প্রাধান্য দেয় না। এটা সর্বধর্ম সম্মেলন, সর্বধর্ম বৈচিত্র্যের দেশ। ওকে, হ্যাঁ, ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা যে জন্য বলি। এরপরে 5 নম্বর পয়েন্ট হলো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ওকে, এটা কোন আর্টিকেলে আছে? 29 থেকে 30। ওকে ফ্রেন্ডস, তার মানে লাস্ট যেটা আছে সেটা হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। ঠিক আছে, এই অধিকারটাকে B.R. আম্বেদকর, যিনি সংবিধানের প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সংবিধান লিখেছিলেন, এই অধিকারটাকে তিনি হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। এটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এইটা কত থেকে কত আর্টিকেলের মধ্যে আছে? 32 থেকে 35। এইখানে বিভিন্ন নাগরিকের অধিকার রক্ষার স্বার্থে যদি নাগরিকের মৌলিক অধিকারটাকে ভায়োলেট করা হয়, সেক্ষেত্রে তখন মানে আদালত নাগরিকদের এই মৌলিক অধিকারগুলিকে বাস্তবায়িত করার জন্য বা ইনঅ্যাক্ট করার জন্য লেখ বা নির্দেশ জারি করতে পারে। এইটাই হলো কনস্টিটিউশনাল রেমিডিস। ওকে, তো তোমরা পরস্পর এগুলো দেখলে এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে না নয়। হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন এটা আসে, এটা বারবার বলছিলাম তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। তো এবার আমরা নেক্সট পেজে যাব, কনস্টিটিউশনাল রেমিডিজের যে নির্দেশগুলো আছে সেগুলো আলোচনা করব। এবার দেখো, ইন কেস অফ ভায়োলেশন অফ দিস ফান্ডামেন্টাল রাইটস, দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া হ্যাজ দিস রাইটস টু অ্যাপিল বিফোর দি সুপ্রিম কোর্ট। ওকে, মানে যদি তাদের কোনো মৌলিক অধিকার, আমাদের নাগরিকদের যদি হরণ করা হয় বা বঞ্চিত করা হয় মৌলিক অধিকার থেকে, তখন আমাদের সেই অধিকারটা আছে যে আমরা সাংবিধানিক যে আদালতগুলো আছে তাদের কাছে আমরা আমাদের অ্যাপিলটা করতে পারি। ওকে ফ্রেন্ডস, তো এবার হলো, এরপরে আসছে কি না, সুপ্রিম কোর্টের কাছে আমরা অ্যাপিল করতে পারি। আর সুপ্রিম কোর্ট এই অ্যাপিলগুলোকে নিয়ে আমাদের যদি কোনো বঞ্চনা হয় তার এগেনস্টে কিছু লেখ বা নির্দেশ জারি করে, যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষায়। এই লেখ বা নির্দেশগুলো আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি। ফার্স্ট যে নির্দেশ বা রিট জারি করে সেটা হলো হেবিয়াস কর্পাস। এর কথার অর্থ হলো সশরীরে হাজির হওয়া। মানে অভিযুক্ত কোনো ব্যক্তিকে যদি পুলিশ পাকড়াও করে, তাকে 24 ঘন্টার মধ্যে সশরীরে আদালতে হাজির করতে হবে, হিবিয়াস কর্পাস। ওকে, মানে এটার বাংলা ভাষা হলো বন্দি প্রত্যক্ষীকরণ। এরপরে আসছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি না, ম্যান্ডামাস মানে হলো আমরা আদেশ করি, উই অর্ডার্ড। ম্যান্ডামাস মানে, এই ম্যান্ডামাস মানে কি, মানে আদালত যে কোনো প্রতিষ্ঠান, সে সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো প্রতিষ্ঠানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারে। ওকে, এই ম্যান্ডামাসটা কিন্তু একমাত্র দুটো সাংবিধানিক পদাধিকারী ভারতবর্ষে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের ইমিউনিটি দেওয়া থাকে, মানে রক্ষা কবচ দেওয়া থাকে, সেটা হলো রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। ওকে, এরপরে আসছে প্রহিবিশন। প্রহিবিশনটা মানে কি, নিষেধ করা, মানে নট টু ডু, মানে উচ্চতর আদালত নিম্নতর আদালতকে তাদের সীমানার মধ্যে থেকে কাজ করার জন্য এই লেখটা জারি করে। 4 নম্বর হলো কুও ওরান্টো। কুও ওরান্টোটা কি না, কুও ওরান্টো হলো এটা, এগুলো সবই কিন্তু একটা ল্যাটিন ভাষা থেকে এসছে। কুও ওরান্টো মানে হলো বাই হোয়াট অর্ডার, মানে কোন অধিকারে, মানে কুও ওরান্টো মানে হলো বাই হোয়াট অর্ডার,
মানে যদি কোনো ব্যক্তি কোনো একটি পদ দাবি করে যে পদের জন্য তিনি উপযুক্ত নয়, তাহলে তার সেই পদের বৈধতা বিচার করে সুপ্রিম কোর্ট সেই এই লেখটা জারি করে, এবং তার যদি প্রমাণিত হয়, বৈধতা যদি প্রমাণিত নয়, তাহলে তার চাকরিটা বরখাস্ত হয়। আর লাস্ট আজকে রিট হলো সার্টিওরারি, মানে টু বি ফুলি ইনফর্মড, মানে উচ্চতর নিম্নতর আদালতে যদি কোনো কেস চলতে থাকে, বিচার চলতে থাকে, তখন এটাকে ট্রান্সফার করা হয় উচ্চতর আদালতে।